বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস শুরু করতে যাচ্ছি। বিজ্ঞানের আমরা ষষ্ঠ অধ্যায় এর আগে শেষ করেছি আগের ক্লাসে। আজকে আমরা সপ্তম অধ্যায় শুরু করতে যাচ্ছি। দেখো, সপ্তম অধ্যায়টার নাম হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ। ঠিক আছে, তার মানে মহাকর্ষ, পৃথিবী, অভিকর্ষ এগুলো সম্পর্কে কিন্তু এই অধ্যায়ে আমরা জানবো। ঠিক আছে, তো এখন দেখো মহাকর্ষটা কি সেটা এখন আমরা বুঝবো। ঠিক আছে, তো মহাকর্ষ দেখো, দেখো এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। ঠিক আছে, তাহলে এই যে আকর্ষণ করে, যে বলে বা যে আকর্ষণ করে, এটাকেই বলা হয় মহাকর্ষ। ঠিক আছে, আমরা দেখো যদি লাফ দিয়ে উপরের দিকে উঠতে চাই তাহলে কিন্তু বেশি দূর উঠতে পারি না, অল্প একটু উঠেই কিন্তু আবার মাটিতে পড়ে যায়, তাই না? মাটিতে পড়ে যায়, তাই তো? দেখো আমরা আবার দেখো ভূপৃষ্ঠের ফিরে আসি, তাই তো? আচ্ছা, গাছের থেকে দেখো ফল মাটিতে পড়ে, তাই না? দেখো ক্রিকেট বল যদি তুমি উপর দিকে নিক্ষেপ করে দাও তাহলে সে বলটাও কিন্তু একসময় না একসময় কি করে, মাটির দিকে আবার ফিরে আসে। ঠিক আছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে দেখো যে পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে টানছে। এই টানা যেটা টানতেছে এটাকে কি করতেছে? আকর্ষণ করতেছে, তাই তো? শুধু দেখো পৃথিবী কেন, সব কিছুই দেখো আমাদের আকর্ষণ করে। ঠিক আছে, আসলে দেখো এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মানই হচ্ছে, আকর্ষণ বলকেই বলা হয় মহাকর্ষ। তাহলে মহাকর্ষ হচ্ছে কি? এ মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। তাহলে মহাকর্ষের সংজ্ঞা কি দেখো, এ মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলই হচ্ছে, এই আকর্ষণ বলই হচ্ছে কি? মহাকর্ষ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো যে মহাকর্ষের সংজ্ঞাটা তাহলে এটাই লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো নিউটনের মহাকর্ষীয় সূত্র ও মহাকর্ষ বল। ঠিক আছে, দুইটি বস্তুকণা দেখো মধ্যকার এই আকর্ষণ বলের মান শুধু দেখো বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে। হ্যাঁ, এদের দেখো প্রকৃতি, তারপরে হচ্ছে আকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর দেখো নির্ভর করে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো যে বস্তুকণার ভর বেশি হলে কি হবে? আকর্ষণ বল বেড়ে যাবে। আর যদি দূরত্ব বেশি হয় তাহলে আকর্ষণ বল কমে যাবে। এই আকর্ষণ সম্পর্কে দেখো নিউটনের একটি সূত্র আছে যা হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্র নামে পরিচিত। ঠিক আছে, তাহলে নিউটনের মহাকর্ষীয় সূত্র যদি লিখতে বলে তাহলে এখন যে সূত্রটা আমরা লিখব এই সূত্রটাই লিখতে হবে। ঠিক আছে, তাহলে সূত্রটা কি আমরা দেখি। নিউটনের, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে তোমাদের। নিউটনের মহাকর্ষ সূত্র, সূত্রটা কি দেখো, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে
আকর্ষণ করে এবং এ আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয়ের ভরের গুণ ফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। খেয়াল করো, এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। সূত্রটা কি বলছে সেটা আমরা এখন খেয়াল করি। মহাবিশ্বের দেখো প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এটা হচ্ছে কি, মহাকর্ষের সংজ্ঞা কিন্তু এরকম ছিল। এবং এই আকর্ষণ বল, যে আকর্ষণ বলটা হচ্ছে এটা হচ্ছে দেখো বলের মান বস্তুদ্বয়ের দেখো ভরের গুণফলের সমানুপাতিক হবে, আর এদের দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বলটা মূলত ক্রিয়া করবে হচ্ছে কোন বরাবর? দুইটা বস্তুর সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। আসো এবার আমরা একটা ছবি এঁকে তারপর এটা বোঝার চেষ্টা করি। দেখো, এটা একটা বস্তু, এ বস্তু ধরো, এখানে আরেকটা বস্তু আছে বি বস্তু। এই বস্তুর ভর এবং এটার ভর হচ্ছে m2, ঠিক আছে, দুইটা বস্তু। এখন এই বস্তুর দেখো সংযোজক রেখা বরাবর এদের ক্রিয়া করবে, তাই তো, সরল রেখা বরাবর ক্রিয়া করবে। তাহলে এদের হচ্ছে আকর্ষণ, এ কিন্তু একে নিজের দিকে টানতেছে, এ আবার একে নিজের দিকে টানতেছে। এই যে টানার বলটা এটাকে হচ্ছে F, এবং এদের মধ্যকার দূরত্ব হচ্ছে D। দুটো বস্তু D দূরত্বে আছে। তাহলে এই হচ্ছে মূলত হচ্ছে কি আমাদের ঘটনাটা। এই ঘটনাটাই দেখো নিউটনের মহাকর্ষ সূত্র কি বলছে সেটা আমরা এখন খেয়াল করি। এই যে আকর্ষণ বল F, ঠিক আছে, F এর মানটা হবে কিরকম? F এর মানটা F সমানুপাতিক m1 m2, মানে ভরের গুণফলের সমানুপাতিক। কিসের? আকর্ষণ বলটা গুণফলের সমানুপাতিক। দেখো এই চিহ্নটা তোমাদের কাছে কিন্তু নতুন। এই চিহ্নটা আসলে কি? সমানুপাতিক চিহ্ন। হ্যাঁ, খেয়াল করো, এইভাবে লিখতে হয় এটা। দেখো এটা হচ্ছে সমানুপাতিক। এই সমানুপাতিক চিহ্নটা কি সেটাও তোমাদের কিন্তু আগে বুঝে নিতে হবে। সমানুপাতিক চিহ্নটা হচ্ছে দেখো যে এই পাশ এবং এই পাশে, ঠিক আছে, অনুপাতটা সমান থাকবে। কিরকম সমান থাকবে? দেখো যে এই পাশে যদি আমি 3 গুণ করি, এ পাশেও কিন্তু 3 গুণ করতে হবে, ঠিক আছে। সমানুপাতিক মানে এটা যদি 5 গুণ হয়, এ পাশেও কিন্তু 5 গুণ হবে, ঠিক আছে। তাহলে বল এবং ভরদ্বয়ের গুণফলের দেখো সমানুপাতিক, ঠিক আছে, আর দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে এই দুটোর মধ্যকার দূরত্ব হচ্ছে D, তার বর্গ, D এর বর্গ মানে স্কয়ার, বর্গের দেখো ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে 1/d স্কয়ার। আসলে d স্কয়ার কিন্তু নিচে আছে। তার মানে এই সমানুপাতিক চিহ্ন দ্বারা যদি আমরা ব্যস্তানুপাতিক বোঝাতে চাই, তাহলে d স্কয়ারের দেখো বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক এই নিচে গেলে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক, হ্যাঁ, আকর্ষণ বলটা, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এখন দেখো যে এখানে হচ্ছে কি করবো আমরা, বা F সমান সমান g, এই জিটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট মান, হ্যাঁ, d, ঠিক আছে।
তো এখন এই জিটা কি, জি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, একে হচ্ছে দেখো বিশ্বজনীন হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকও বলা হয়। এর এর অর্থ হচ্ছে যে 1 কিলোগ্রাম ভরের দেখো দুইটি বস্তু 1 মিটার দূরত্বে অবস্থান করলে, আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি দেখো যে তুমি যদি 1 কিলোগ্রাম ভরের দুটো বস্তু, তার মানে এর ভর 1 কেজি, এর ভর 1 কেজি, আর এটা যদি দুটো হচ্ছে কতটুকু দূরে অবস্থান করতেছে, 1 মিটার দূরে অবস্থান করতো, ঠিক আছে, তার মানে এখানে 1, এখানে 1, এখানে 1, তাহলে কিন্তু এখানে হয়ে যেত 1, তার মানে এই বলটা তখন হয়ে যেত অভিকর্ষ বলটা হয়ে যেত মহাকর্ষীয় ধ্রুবকের সমান, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো যে তাহলে এখানে হচ্ছে মহাকর্ষীয় সূত্র, নিউটনের যে মহাকর্ষ সূত্র, ঠিক আছে, সেই সূত্রটা আমার মনে হয় এখন তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি আবারও বলি, দেখো যে এখানে বলা হচ্ছে যে দুটো বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, এই যে উপরে গুণফলের সমানুপাতিক এফ, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে দূরত্বের বর্গ হবে এবং সেটা নিচেই থাকবে, সমানুপাতিক চিহ্ন কিন্তু নিচেই, তার মানে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এইটি হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র, ঠিক আছে। এখন এখানে আরেকটু ব্যাপার আছে, দেখো যে মহাকর্ষ সূত্র অনুসারে আমরা দেখতে পাই, হ্যাঁ, নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুইটি বস্তুর ভরের গুণফল দেখো দ্বিগুণ হলে বল দেখো দ্বিগুণ হবে, তার মানে এইখানে যদি আমরা দ্বিগুণ করে দিই, এটাকে দ্বিগুণ করে দিই, এখানে হচ্ছে বলও তখন দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যদি আমাদের এখানে হচ্ছে দূরত্ব দ্বিগুণ হয়ে যায়, তাহলে বল দেখো কত গুণ কমে যাবে, দেখো যে এখানে আছে 2 2 4, মানে 2 এর উপরে কিন্তু স্কয়ার হয়ে যাবে, তাই না, কারণ এখানে আছে দূরত্বটা হচ্ছে কত তখন 2D তার স্কয়ার করলে কিন্তু এখানে আছে 4 হয়ে যাচ্ছে নিচেই, তাই না। তো 4 হয়ে যাওয়া মানেই হচ্ছে কত, 4/1 তাই তো, মানে 4/1 হচ্ছে এখানে 1/4 অংশ, দেখো তখন আবার কমে যাবে, বেড়ে যাবে না কিন্তু কমে যাবে, ঠিক আছে। আবারও বলি, খেয়াল করো, যদি সমানুপাতিক হয় এরকম এফ সমানুপাতিক m1 m2, এইখানে যদি আমাদের বলের দুইটার ভরের গুণফলের, বল না ভরের গুণফলের দ্বিগুণ করি আমরা, তাহলে বলও কিন্তু দ্বিগুণ হবে। কিন্তু যদি আমরা 1/d² এইটাকে, এই দূরত্বটাকে আমরা দ্বিগুণ করে দিই, ঠিক আছে, তার মানে এতটুকু দূরত্ব ছিল, এটাকে দ্বিগুণ করে দিলাম, দ্বিগুণ করে দিলে কি হচ্ছে তোমরা একটু খেয়াল করো, 1/2d তার হোল স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে f সমানুপাতিক 1/4d² হয়ে যাচ্ছে, তার মানে কি 1/4 অংশ, তার মানে কি 4/1 হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে, কমবে তো অবশ্যই, কারণ নিচেই থাকা মানে কিন্তু কমে যাচ্ছে, কি বল তখন কমে যাবে, দূরত্ব যত বেড়ে যাবে বল তত কমে যাবে, আকর্ষণ বল তত কমে যাবে, কিন্তু কতটুকু কমবে, 1/4 অংশ, মানে 1/4 অংশ, ঠিক আছে। আর যদি বলটা 3 গুণ করে দেওয়া হয়, তাহলে এখানে 3 হয়ে গেলে তখন এখানে কিন্তু 1/9 অংশ, তার মানে 9/1 তখন হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে এখানকার ব্যাপার, তোমরা আবারও দেখো, এটা বোঝার চেষ্টা করবা, সমস্যা হলে তোমরা হচ্ছে মেসেঞ্জারে আমাকে কল দিয়ে জানতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ, এটা নিয়ে হচ্ছে আমরা এখন পড়ব। দেখো অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ, এই দুটো জিনিস দেখো কি, অভিকর্ষ কি আর অভিকর্ষ ত্বরণ কি, এই দুটো জিনিস আমরা এখন জানবো। তো অভিকর্ষ হচ্ছে কি সেটা সম্পর্কে এখন আমরা খেয়াল করি। দেখো যে আমরা ইতিমধ্যে কিন্তু জেনেছি মহাকর্ষ কি, মহাকর্ষ হচ্ছে এই পৃথিবীর যে কোনো দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে বলা হচ্ছে মহাকর্ষ, ঠিক আছে। তো এখন দুটো বস্তুর আকর্ষণের মধ্যে যদি একটি হয় পৃথিবী এবং অন্যটা হয় একটা বস্তু, তাহলে যে আকর্ষণ বল হবে সেটাকে বলা হবে অভিকর্ষ। ক্লিয়ার হয়েছে? আবার শোনো, যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ হচ্ছে মহাকর্ষ, আর যখন এই দুটোর মধ্যে একটা পৃথিবী হবে এবং অন্য আরেকটা বস্তু হবে, তখন এই আকর্ষণ বলটাকে বলা হবে অভিকর্ষ, তখন আর কিন্তু মহাকর্ষ থাকবে না। ক্লিয়ার হয়েছে সবার? এখন শোনো, এখন হচ্ছে আমি একটা ফুটবল অথবা ক্রিকেট বল ধরলাম, তো এই ক্রিকেট বলটা হচ্ছে কি করলো, এই পৃথিবী হচ্ছে তাকে আকর্ষণ করতেছে, ঠিক আছে। তো এই বলটা উপর দিকে ছুড়ে দিলে সে হচ্ছে কি করবে, এক সময় সে কি করবে, আবার পৃথিবীতে চলে আসতেছে। পৃথিবীতে কেন চলে আসতেছে, এখন পৃথিবীতে কেন চলে, এখন প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে কেন চলে আসতেছে, পৃথিবী তো চলে যাওয়ার কথা ছিল বলের কাছে, তাই না। আবারও খেয়াল করো যে এখানে দেখো যে একটা ক্রিকেট বল আছে, তো বলটা যদি উপর দিকে তুমি নিক্ষেপ করে দাও, তারপরে সে বলটা কি করে, এক সময় কিন্তু পৃথিবীতে আবার ফিরে চলে আসতেছে, তাই না। তো ফিরে কেন চলে আসতেছে, আমরা তো বললামই যে
যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ প্রত্যেকেই আকর্ষণ করে, তাই তো? তাহলে পৃথিবীও যেমন আকর্ষণ করতেছে, বলটাও কিন্তু আকর্ষণ করতেছে, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে কি যে বলটা এতটাই পৃথিবীর চেয়ে ক্ষুদ্র যে পৃথিবীর আকর্ষণের কাছে বলের আকর্ষণটা অত্যন্ত কম, ঠিক আছে? তো বল না হয়ে যদি আমার এই কলমটা হয়, তাহলে খেয়াল করো, কলমটা যদি আমি উপর দিকে নিক্ষেপ করি, এ কিন্তু উপরে থাকার কথা ছিল এবং পৃথিবীকেও টেনে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে এর বলটা, এ যে কি বল দ্বারা টানতেছে, সেই বলটা অনেক ছোট কার বলের কাছে? পৃথিবীর কাছে, যে কারণে পৃথিবী কিন্তু বলটাকে টেনে আনবে। ঠিক আছে আমার কথা? তাহলে এই কারণেই কিন্তু দেখো যে আমরা যদি যে কোনো জায়গায় দাঁড়াই, তাহলে আমরা কিন্তু পৃথিবীর কি কেন্দ্রের দিকে চলে যাব, সেইভাবেই কিন্তু পৃথিবী আমাদেরকে টানতেছে। এই টানার কারণটা হচ্ছে কি যে পৃথিবীর আকর্ষণটা অনেক বেশি কার চেয়ে? বলের চেয়ে। হ্যাঁ, বলের চেয়ে। তা বলের আকর্ষণের চেয়ে পৃথিবীর আকর্ষণ বেশি হওয়ার কারণে সে হচ্ছে বলটাকে তার কেন্দ্রের দিকে টানবে বা তার দিকে টানবে। ঠিক আছে? আচ্ছা, এইবার একটা জিনিস খেয়াল করো, এখন আমরা হচ্ছে কি বের করব? এই অভিকর্ষ ত্বরণ কি সেটা সম্পর্কে জানবো। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে দেখো যে প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায়, এক এক সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায়, এটাকে বলা হয় ত্বরণ। ঠিক আছে? কিন্তু এই বেগ বৃদ্ধিটা যদি অভিকর্ষ বলের প্রভাবে হয়, ঠিক আছে? আমরা যদি সরল রেখায় একটা বস্তুকে ধাক্কা দিই, অথবা সাইকেল চালাই, অথবা হচ্ছে মোটরসাইকেল চালাই, তখন আমরা বল প্রয়োগ করে কি করি? আমরা বেগ বৃদ্ধি করি। তাহলে বেগ বৃদ্ধি করলে সেটাকে বলা হবে হচ্ছে ত্বরণ। কিন্তু এই ত্বরণটা যদি অভিকর্ষ বলের প্রভাবে হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে ক্লিয়ার হলো? ত্বরণ হচ্ছে আমাদের কি যে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারই হচ্ছে ত্বরণ। কিন্তু যদি এই বেগ বৃদ্ধিটা স্বাভাবিক বল না হয়ে অভিকর্ষ বলের প্রভাবে বেগ বৃদ্ধি হয়, তখন হচ্ছে এটাকে বলবো অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটা আমরা কি লিখবো? একেবারেই খেয়াল করো, তোমরা লিখবা যে অভিকর্ষ বলের প্রভাবে প্রতি সেকেন্ডে বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে অভিকর্ষ ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করব? জি। ঠিক আছে? জি মানে স্মল জি। আচ্ছা, এখন আমরা ধরে নিলাম যে এম হচ্ছে পৃথিবীর ভর, স্মল এম হচ্ছে বস্তুর ভর, আর এরপরে দেখো ডি হচ্ছে কি? বস্তু এবং পৃথিবীর মধ্যে দূরত্ব, বস্তু ও পৃথিবীর মধ্যে দূরত্ব। ওকে? আচ্ছা, তাহলে এখন আমরা নিউটনের কি মহাকর্ষ সূত্র থেকে আমরা জানি F সমান সমান জি এম বাই ডি স্কয়ার। খেয়াল করো, তাহলে এম কি? পৃথিবীর ভর, এই এম হচ্ছে ওই বস্তুটার ভর, আর ডি হচ্ছে দূরত্ব। তাহলে এখানে দূরত্বের স্কয়ার হবে, তাই না? ডি স্কয়ার। আচ্ছা, তাহলে এটা কিন্তু বল। আর আমরা আরেকটা বল জানি, F সমান সমান হচ্ছে কি? এম জি। হ্যাঁ, তাহলে এটাও F, এটাও F, তাহলে এটা সমান সমান এটা হবে, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারবো? দেখো, mg সমান সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডি স্কয়ার, বা উভয় পক্ষ থেকে দেখো এম স্মল এম বাদ যেতে পারে, তাহলে জি সমান সমান আমরা পাচ্ছি ক্যাপিটাল এম বাই ডি স্কয়ার। তার মানে এই জি আসলে কোথায়? উপরে। ঠিক আছে? এখন তোমরা খেয়াল করো, এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি? জি সমান সমান অভিকর্ষ ত্বরণ সমান সমান কি সেটা এখন আমরা পাচ্ছি। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, যে বস্তুটার ভর আমরা হিসাব করতেছি, সেই বস্তুটা কিন্তু ভর এখানে নাই। সুতরাং এখানে আছে কি? ভর এখানে হচ্ছে নিরপেক্ষ। ঠিক আছে? ভর নিরপেক্ষ, কিন্তু এখানে হচ্ছে স্থান জি এর মান দেখো বস্তুর নিরপেক্ষ হলেও দেখো স্থান নিরপেক্ষ নয়। ঠিক আছে? বস্তু নিরপেক্ষ মানে বস্তুর ভর এখানে হচ্ছে কার্যকর না। ঠিক আছে? কিন্তু স্থান নিরপেক্ষ নয়। স্থান নিরপেক্ষ নয় মানে কি? তুমি যদি এই ডি এর মান, ঠিক আছে, ডি এর মান বাড়িয়ে দাও, তখন কিন্তু অভিকর্ষ ত্বরণের মান কি? কমে যাবে। ঠিক আছে? আর ডি এর মান যদি কম হয়, তখন অভিকর্ষ ত্বরণের মান বেড়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা ভূপৃষ্ঠে যদি অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করি, তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার পাবো। ঠিক আছে?
কিন্তু যদি আমরা উপরে উঠি, তাহলে উপরে ওঠা মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে কিন্তু উপরে যাচ্ছ, মানে এই ডি এর মান কিন্তু বেড়ে যাচ্ছে। আর ডি এর মান বেড়ে যাওয়া মানেই হচ্ছে তখন অভিকর্ষ ত্বরণ জি এর মান তখন কিন্তু কম হয়ে যাবে। ঠিক আছে, জি এর মান কম হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা দেখো আমরা আরেকটু বোঝার জন্য যেটা করব সেটা হচ্ছে কি, জি সমান সমান দেখো ক্যাপিটাল জি এম বাই পৃথিবীর ব্যাসার্ধ আর। ঠিক আছে, তো দূরত্বকে আমরা পৃথিবীর ব্যাসার্ধ আর দিয়ে প্রকাশ করলাম। এখন আমাদের দেখো যে পৃথিবীর সমস্ত জায়গায় কি জি এর মান একই? তা না। ঠিক আছে, না কেন না? এর কারণটা হচ্ছে দেখো যে পৃথিবী কিন্তু গোলাকার না। পৃথিবী যদি গোলাকার হতো তাহলে কিন্তু একই থাকতো। পৃথিবী হচ্ছে ডিম্বাকার। হ্যাঁ, ডিম্বাকার। তাহলে কি দেখো, এখান থেকে এই দূরত্বটা আর এখান থেকে এই দূরত্বটা নিশ্চয়ই কিন্তু এক না। এই দূরত্বটা কি বড় আর এই দূরত্বটা কিন্তু ছোট। ঠিক আছে, তো এইটা হচ্ছে মেরু অঞ্চল আর এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। হ্যাঁ, বিষুবীয় অঞ্চল। ঠিক আছে, তাহলে এখন তোমরা খেয়াল করো যে এই মেরু অঞ্চলে কি ঘটে। মেরু অঞ্চলে দেখো জি এর মান, জি সমান সমান কত? 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ভূপৃষ্ঠে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর বিষুবীয় অঞ্চলে জি এর মান 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর কারণ কি দেখো, কারণ হচ্ছে এই জায়গাটা দেখো যে তোমার বিষুবীয় অঞ্চল, তাহলে এখানে আর এর মান বড়। আর আর এর মান বড়, যদি আমরা বড় সংখ্যা দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে কি মান কিন্তু কমে যাবে। ঠিক আছে, কমে যাবে, তার মানে হচ্ছে এইটা। আর যদি আর এর মান ছোট হয়, সবচেয়ে ছোট হয়, মেরু অঞ্চলে সবচেয়ে ছোট, তো সবচেয়ে ছোট হলে তখন কিন্তু জি এর মান বেড়ে গেল। কতটুকু বেড়ে গেল দেখো, এইটা 9.83। আর এমনি স্বাভাবিকভাবে ভূপৃষ্ঠে আমরা ধরি আছে 9.8। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা কি খেয়াল করেছো যে তোমার পৃথিবীর আকৃতির তারতম্যের জন্য অভিকর্ষ ত্বরণের কিন্তু তারতম্য হচ্ছে। আর তারতম্য কেন হচ্ছে সেটা আমি এখন ক্লিয়ার করলাম। তোমরা তোমাদের বইয়ে দেখো 68 পৃষ্ঠায় এই পড়াটা আছে, তোমরা ভালো করে এটা বোঝার চেষ্টা করবে। কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে কিন্তু জানাবে। ঠিক আছে, গ্রুপে জানাবে, জানালে আমি প্রয়োজনে তোমাদেরকে মেসেঞ্জারে আবার কল দিয়ে এই বিষয়ে আবারও ক্লিয়ার করবো যার সমস্যা থাকবে। ঠিক আছে, তো এখন এরপরে দেখো যে আমাদের পার্ট 4 ভর এবং ওজন, এটা আমরা আগামী ক্লাসে পড়বো। আর আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব। তো এই পর্যন্ত তোমরা ভালো করে পড়ে ফেলবে। আর হচ্ছে তোমরা যে পড়াগুলো আমি দেখো লিখে দিলাম, বিশেষ করে এগুলো একবারে ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে হবে। আর সাথে সাথে তোমরা অভিকর্ষ বল কাকে বলে বা অভিকর্ষ কাকে বলে, অভিকর্ষ ত্বরণ কাকে বলে, এগুলো তোমরা এখান থেকে একবার মুখস্থ করে ফেলবে এবং ছোট ছোট যে প্রশ্নগুলো আছে নৈবিত্তিকের সেই প্রশ্নগুলো এখান থেকে পড়বে। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।